এবার আমরা শক্তি সংরক্ষণ সূত্রের নিরিখে বার্নৌলির উপপাদ্যের প্রমাণে চলে যাচ্ছি। ধরি একটি অসম ক্ষেত্রফলযুক্ত নলের মধ্যে দিয়ে কিছু পরিমাণ প্রবাহিত হচ্ছে, যেখানে এ বিন্দুতে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আছে a1, বি বিন্দুতে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আছে a2। তোমরা চিত্র থেকে অবশ্যই বুঝতে পারছো a1 অনেক বেশি আছে a2 এর তুলনায়। ধরি এ বিন্দুতে প্রবাহের বেগ v1, উচ্চতা h1, চাপ p1, এবং বি বিন্দুতে বেগ v2, উচ্চতা h2, চাপ p2। আচ্ছা, এটা নিয়ে আলোচনা করার আগে আমি একটু ধারাবাহিকতা সূত্র বলে দিই। ধারাবাহিকতা সূত্র বলেছিল প্রবাহের ক্ষেত্রে এ ভি সমান সমান ধ্রুবক হয়। এ অর্থাৎ ক্ষেত্রফল, নলের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যার মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, গুণ বেগ সমান সমান ধ্রুবক থাকবে। এর থেকে আমরা বলতে পারি যে এ প্রপোর্শনাল টু 1/v, অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত বেশি হবে বেগ তত কম হবে। অর্থাৎ এই ক্ষেত্রে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি থাকার জন্য এখানে বেগ কম, v1 কম। এখানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কম থাকার জন্য বেগ বেশি, v2 বেশি। তাহলে স্বভাবতই আমরা বলতে পারি v2 টা v1 থেকে বেশি। আবার চিত্র থেকে তোমরা দেখতেই পারছো a বিন্দুর উচ্চতাও কম, b বিন্দুর উচ্চতাও বেশি, অর্থাৎ h2ও h1 থেকে বেশি। তাহলে আমি যদি শক্তি সংরক্ষণ সূত্র থেকে শক্তির ক্যালকুলেশন করতে যাই, স্থিতি শক্তি, গতি শক্তি এবং চাপ শক্তি, কি পাচ্ছি আমরা দেখতে যাই। বিন্দু এ, বিন্দু বি, আমরা ক্যালকুলেশন শুরু করলাম স্থিতি শক্তি দিয়ে। স্থিতি শক্তির ফর্মুলা কি আছে এই বিন্দুতে? mgh। m অর্থাৎ ভর, g অর্থাৎ অভিকর্ষজ ত্বরণ, আর h উচ্চতা এক্ষেত্রে আছে h1। এই ক্ষেত্রে কত হবে? mgh2। বলো দেখি বন্ধুরা কোনটা বেশি হবে, mgh1 না mgh2? অবশ্যই mgh2, কারণ আমি এখনই বললাম h2 বেশি আছে h1 থেকে। তাহলে স্থিতিশক্তির পরিবর্তন কত হচ্ছে? a থেকে b বিন্দুতে পৌঁছানোর সময় mgh2 মাইনাস mgh1, এতখানি পরিবর্তন হলো স্থিতিশক্তি, অর্থাৎ এতখানি স্থিতিশক্তি বাড়লো। গতিশক্তির পরিবর্তন কতখানি হচ্ছে? ফর্মুলা হচ্ছে হাফ m v1 স্কয়ার হাফ m v2 স্কয়ার। আবারও তাই, আমি দেখতে পাচ্ছি v2 বেশি আছে v1 থেকে, অর্থাৎ হাফ m v2 স্কয়ার বেশি আছে হাফ m v1 স্কয়ার, অর্থাৎ গতিশক্তিরও বৃদ্ধি ঘটছে, স্থিতিশক্তিরও বৃদ্ধি ঘটছে। এ কি করে হতে পারে? বিজ্ঞানের ক্ষেত্রে এটা অসম্ভব। শক্তি কখনো বানানো যায় না, শক্তির সংরক্ষণ সূত্র অনুযায়ী শক্তি কখনো সৃষ্টি করা যায় না। শক্তি শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হতে পারে, অথবা কার্য দ্বারা সৃষ্টি করা যেতে পারে শক্তিকে। তাহলে নিশ্চয়ই এখানে অন্য কেউ আছে যে কিনে শক্তিগুলো সৃষ্টি করতে সাহায্য করছে। আরো একটা শক্তি, চাপ শক্তি। চাপ শক্তি দ্বারা কৃতকার্য, সেটাই এই ক্ষেত্রে এই শক্তিগুলো সৃষ্টি করছে। তাহলে এ বিন্দুতে কৃতকার্য কতখানি আছে আমরা কি করে বের করবো? কৃতকার্যের ফর্মুলা আমি কি বের করে রাখছি, আগে থেকে তোমাদের বলা আছে ফর্মুলাটা কি করে আসছে। চাপ, এখানে চাপ হচ্ছে P1, ক্ষেত্রফল A1 ইন্টু বেগ V1। এই ক্ষেত্রে কত আছে? P2 চাপ, ক্ষেত্রফল A2, বেগ V2। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি স্থিতি শক্তিও বেড়ে যাচ্ছে, গতি শক্তিও বেড়ে যাচ্ছে। আমরা জানি শক্তি কখনো সৃষ্টি করা সম্ভব না, অর্থাৎ কার্য করে শক্তিতে কনভার্ট করা হচ্ছে। অর্থাৎ এই ক্ষেত্রে কৃতকার্য বেশি হবে, এই ক্ষেত্রে কৃতকার্য কম হবে। যেটুকু কৃতকার্যের লস হচ্ছে সেটা দিয়ে এই দুই প্রকার শক্তির সৃষ্টি হচ্ছে। তাহলে সূত্র অনুযায়ী আমি কি লিখতে পারি? P1 A1 V1 মাইনাস P2 A2 V2 is equals to, যতক্ষণ শক্তি সৃষ্টি হয়েছে mgh2 মাইনাস mgh1, এতখানি স্থিতি শক্তি সৃষ্টি হয়েছে, প্লাস হাফ m v2 স্কয়ার মাইনাস হাফ m v1 স্কয়ার, এত পরিমাণ গতিশক্তি সৃষ্টি হয়েছে। আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম আয়তনকে বেগ গুণ ক্ষেত্রফল লেখা যায়, অর্থাৎ বেগ গুণ ক্ষেত্রফল সমান সমান আয়তন বোঝাচ্ছে, বেগ গুণ ক্ষেত্রফল সমান সমান আয়তন বোঝাচ্ছে। আয়তন আমি কমন নিই, আয়তন কমন নিলে এই ক্ষেত্রে পড়ে থাকবে P1 মাইনাস P2,
এবার তোমরা প্রশ্ন করতেই পারো যে দুই ক্ষেত্রে A1 V1 আর A2 V2 গুণ করে কি আয়তন সেম আসবে? তো হ্যাঁ, ধারাবাহিকতা সূত্র আমাকে বলেছিল সর্বক্ষেত্রে A আর B কে গুণ করলে ধ্রুবক আসে, একই মান আসে। তো এই ক্ষেত্রে আয়তনটা সেমই থাকবে, কারণ কমন সেন্স থেকে বোঝার চেষ্টা করো, যতখানি জল এখান থেকে বেরিয়ে যাচ্ছে ঠিক ততখানি জলই এখানে পৌঁছাচ্ছে এবং ততখানি জলই এখান থেকে বেরিয়ে যাচ্ছে। জলের আয়তন তুমি চেঞ্জ করতে পারো না, জলের আয়তন এক্ষেত্রে সেমই থাকবে। আচ্ছা, এক্ষেত্রে এমজি কমন যাচ্ছে, এমজি কমন নিই। এই ক্ষেত্রে হাফ কমন যাচ্ছে, এম কমন যাচ্ছে, কমন নিই, পড়ে থাকলো ভি টু স্কোয়ার মাইনাস ভি ওয়ান স্কোয়ার। আচ্ছা, এম অর্থাৎ ভর, ভরকে যদি কি লেখা যায়? ভরকে লেখা যায় ঘনত্ব গুণ আয়তন, ঘনত্ব গুণ আয়তন। তাহলে লিখি আমরা এম এর জায়গায় ঘনত্ব আমি ধরেছিলাম শুরুতেই, এই অঙ্কের শুরুতেই আমরা ঘনত্ব কত ধরেছিলাম? ঘনত্ব ধরেছিলাম রো, রো ইন্টু আয়তন। ভরের জায়গায় রো গুণ আয়তন, ঘনত্ব গুণ আয়তন বসালাম, তার সাথে জি, তার সাথে H2 মাইনাস H1 প্লাস হাফ এম এর জায়গায় ভরের জায়গায় আবার ঘনত্ব গুণ আয়তন ইন্টু V2 স্কোয়ার মাইনাস V1 স্কোয়ার। আমি আয়তন 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 দুদিকে দেখতে পাচ্ছি, কমন নিয়ে কেটে দিলাম। আমি কি পাচ্ছি? P1 minus P2 equals to rho g H2 minus rho g H1 plus half rho V2 square plus minus half rho V1 square। সব মাইনাস গুলো, যেমন rho g H1 যেটার আগে মাইনাস আসে এবং half rho V1 square যার আগে মাইনাস আসে, ওদেরকে বাঁদিকে নিয়ে আসলাম P1 এর সাথে। P1 plus rho g H1 plus half rho V1 square পেলাম। আর যেগুলো অলরেডি পজিটিভ ছিল ডান দিকে, ওদেরকে রেখে মাইনাস পি টু কে ডান দিকে নিয়ে গিয়ে প্লাস পি টু বানালাম, প্লাস রো জি এইচ টু প্লাস হাফ রো ভি টু স্কোয়ার। বন্ধুরা আশা করি দেখতে পাচ্ছ এখান থেকে বার্নৌলির উপপাদ্যের একটা আকার আমরা অলরেডি পেয়ে গেছি। এখান থেকে 1 2 ঝামেলা সরাও, আমরা লিখে দিই এখান থেকে পি প্লাস রো জি এইচ প্লাস half rho v square equals to ধ্রুবক। আবার একে rho g দ্বারা ভাগ করলে, দুই পাশে rho g দ্বারা ভাগ করলে কি আসবে? p by rho g plus h plus v square by 2g equals to ধ্রুবক। যেখানে শুরুতেই বলেছিলাম p by rho g চাপ শীর্ষ, h উচ্চতা শীর্ষ এবং v square by 2g বেগ শীর্ষ বোঝাচ্ছে, যার সমষ্টি ধ্রুবক আসছে। এটাই ছিল শক্তি সংরক্ষণ সূত্রের নিরিখে বার্নৌলির উপপাদ্যের প্রমাণ।